উনি তো 17 বছর ঝুলেছিল, না ঘরকা না ঘাট। যার বাবা রাষ্ট্রপতি, যার বাবা মা প্রধানমন্ত্রী, সে লন্ডনের মাটিতে গিয়ে 17 বছর পড়েছিল। ভারত যদি রুষ্ট হয় হবে, চীন যদি রুষ্ট হয় হবে, সে আবার একটা পথ বেছে নেবে। জামাতের বিভিন্ন কার্যকলাপ ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে বারবার বারবার প্রতিবন্ধকতা তৈরি করেছে। কলকাতার এক অতি পরিচিত সমাজ মাধ্যম মানে সোশ্যাল মিডিয়ার এক আলোচনা ভাইরাল হয়েছে অতি সম্প্রতি, যেখানে বাংলাদেশের নবনির্বাচিত বিএনপি সরকারের, বিশেষ করে তারেক রহমান সরকারের নেতৃত্বে গঠিত নতুন প্রশাসনের কৌশলকে ট্রাপিজেড খেলা, আরেকটু স্পষ্ট করে বললে অনেকটা সাপলুডো খেলার মতন করে বিশ্লেষণ করা হয়েছে। যে আলোচনার মূল বক্তব্য, বাংলাদেশের বর্তমান সরকার চারটি জটিল গুরুত্বপূর্ণ পরিস্থিতির মুখোমুখি, চারটি জটিল গুরুত্বপূর্ণ ভারসাম্য রক্ষা করার চ্যালেঞ্জ নিয়ে এগোচ্ছেন। যার প্রথমেই রয়েছে আন্তর্জাতিক স্তরে ভারত এবং চীনকে সমানভাবে কূটনৈতিকভাবে মোকাবিলা করা, যে ভারত এবং চীন একে অপরের বিরুদ্ধে, তাদের সঙ্গে সমান্তরালভাবে কূটনৈতিক স্তরে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া। দ্বিতীয়ত, আরো গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভারতে ভিসা পাওয়ার বিষয়, ভিসা সরলীকরণ, জ্বালানি সরলীকরণ, নিরাপত্তা সহযোগিতা, এই একাধিক বিষয়গুলো। এক্ষেত্রে যদি নয়াদিল্লির সঙ্গে দূরত্ব বাড়ে, বাংলাদেশের সমস্যা, আবার বেজিং এর সঙ্গে দূরত্ব বাড়ে, তাহলে বাংলাদেশের সমস্যা। কিন্তু দুটি দেশকেই বাংলাদেশকে নিজেদের স্বার্থে এগিয়ে নিয়ে যেতে হবে। সমস্যা আরো একাধিক কঠিন সমস্যার মুখোমুখি হয়ে সরকারকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে তারেক রহমানকে। বর্তমান বাংলাদেশের এই সামগ্রিক এই জটিল চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করছেন তারেক রহমান, কোন পথে এগোচ্ছে নতুন দেশ, নতুন সরকার, নতুন সরকারের প্রশাসন, প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকের এটাই আমাদের আলোচ্য বিষয়। রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরবাশিস ঘোষ রায়। পরবাশিস, আপনাদের স্বাগত। পরবাশিস, যে আলোচনায় আমরা প্রথমেই নজর দিলাম বা বললাম যে ভারত, বাংলাদেশ এবং চীন, আরেকটু স্পষ্ট করে বললে নয়াদিল্লি, ঢাকা, বেজিং, এই ত্রিভুজ সম্পর্ক বাংলাদেশের কাছে, তারেক রহমান সরকারের কাছে, ঢাকার কাছে অতি 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 বড় চ্যালেঞ্জ। দুটি দেশের সঙ্গেই বেজিং এবং নয়াদিল্লি দুজনের সঙ্গে সমানভাবে সমান্তরালভাবে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে হবে। ভিসা নীতি, বাণিজ্য চুক্তি, একাধিক সীমান্ত সুরক্ষা, একাধিক বিষয় রয়েছে এর মধ্যে। কিরকম চ্যালেঞ্জ দেখছেন বিএনপি সরকারের? কারণ কাউকে চমকাতে পারবে না, কাউকে চটাতে গেলেই আরেকজন বিক্ষুব্ধ হবেন, কাউর কাছে বেশি এগোলে, দিল্লির কাছে বেশি এগোলে বেজিং বিক্ষুব্ধ হতে পারে, বেজিং এর সঙ্গে ঘনিষ্ঠতা দিল্লি বিক্ষুব্ধ হতে পারে। এই চ্যালেঞ্জটা কতটা রয়েছে তারেক রহমানের, কি বলবেন? দেখো, প্রথমেই বলি, এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে তুমি যে বললে যে কলকাতার একটি সমাজ মাধ্যমে একটি আলোচনা উঠে এসেছে যে ট্র্যাপোজিট খেলা বলা হচ্ছে। ট্র্যাপোজিট খেলা মানে কি? ট্র্যাপোজিট খেলা মানে যে খুব সহজ ভাবে যদি আমরা বোঝাই, ঝুলে থাক বা দু নৌকোয় পা দিয়ে চলা। নিন্দুকদের কাছে এই বিষয়টা আলোচনার কথায় যদি আমি খুব প্রকট ভাবে বলি যে না ঘরকা না ঘাটকা, বা আমি যদি বলি তোমাকে যে আমি খেলামই না, আচিয়েছি তবেই তো বলবো খেয়েছি। তো না আচিয়েই আমরা যদি খাবারের সমালোচনা করতে থাকি, তাহলে সেই সব আলোচনার কি প্রাসঙ্গিকতা থাকে? ট্র্যাপোজিট খেলা মানে আজকে বাংলাদেশ একটি সার্বভৌমত্ব রাষ্ট্র, ভারত একটা সার্বভৌম রাষ্ট্র, পাকিস্তান একটা সার্বভৌম রাষ্ট্র। পাকিস্তানের সঙ্গে কোনো দেশের যুদ্ধ হচ্ছে, যুদ্ধের নিয়মবিধি কি? সাধারণ মানুষকে, নিরপরাধ মানুষকে, স্কুলের ছাত্রকে, সাধারণ মানুষ যেখানে বসবাস করে সেখানে কোনো গুলিবর্ষণ করা যাবে। ইরানে হয়েছে, আমরা সমালোচনা করেছি, প্রতিবাদ জানিয়েছি, তীব্র ধিক্কার জানিয়েছি। আমাদের প্রত্যেকের নিজস্ব একটা উপলব্ধি থাকবে, চেতনা থাকবে, বোধ থাকবে। উনি তো ঝুলেই ছিল 17 বছর। যারা এটা নিয়ে আজকে সমালোচনা করছে, 12ই ফেব্রুয়ারির পর আজকে আমরা 17ই এপ্রিল 2026 আলোচনা করছি, সরকারটা কদিন রান করেছে, সংসদে কটা বৈঠক হয়েছে এখনো পর্যন্ত? এগুলো তো বুঝতে হবে। উনি তো 17 বছর ঝুলেছিল, না ঘরকা না ঘাটকা। যার বাবা রাষ্ট্রপতি, যার বাবা মা প্রধানমন্ত্রী, সে লন্ডনের মাটিতে গিয়ে 17 বছর পড়েছিল। সেখানেও সে প্রাধান্য পাচ্ছে না, এখানেও সে আসতে পারছে। মানুষটা কি তুমে গেছে? 17 বছর ঝুলে থাকার পরেও দেশের মাটিতে এসে মানুষের ম্যান্ডেট নিয়ে সে সবার আগে বাংলাদেশ এই সংলাপটা উচ্চারণ করে সে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ভারত রুষ্ট হবে চীনের সঙ্গে সম্পর্ক করলে? এটা কোথায় লেখা আছে যে ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ক করলে রাশিয়ার সঙ্গে করতে পারবে না? তাহলে বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি, প্রতিবেশী রাষ্ট্র,
তাদের সঙ্গে সবার আগে বাংলাদেশ এই কথাটা ম্যান্ডেটটা দিয়ে সে যদি স্বার্থের কথা ভেবে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, পরিবহন, ব্যবসা বাণিজ্য চুক্তি সম্প্রসারণ করে, আবার চীনের থেকেও যদি অত্যাধুনিক জিনিস নেয়ার ব্যাপারে অগ্রগতি করে, ক্ষতিটা কোথায়? সে তো রাষ্ট্রপ্রধান, সার্বভৌমত্ব রাষ্ট্রের একটা প্রধান, সে তো সবার সঙ্গে সম্পর্ক রাখে। এটা তো চরম বাস্তবতা। ভারত যদি রুষ্ট হয় হবে, চীন যদি রুষ্ট হয় হবে, সে আবার একটা পথ বেছে নেবে। সে তো একটা সময় বাংলাদেশে থাকতে পারেনি, 17 বছর পর ফিরে এসছে। পরিস্থিতির পট সবসময় পরিবর্তন হয়, সময় সবসময় পরিবর্তনশীল, এটা তো আমরা অস্বীকার করতে পারি না। তো একটা সার্বভৌমত্ব রাষ্ট্র তারা যদি সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তার নিজের দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, বাধাটা কোথায়? আবারও বলছি, নিন্দুকের কাজ সমালোচনা করা, আলোচনা করা, সংলাপ জারি রাখা, গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে কিনা, দেশটা এগিয়ে যেতে পারছে কিনা, এই আলোচনা অবশ্যই জারি থাকবে। সে ঝুলে রয়েছে এই কথাটা বলার মানে কি? সে তো ঝুলে থেকেও একটা ম্যান্ডেট পেলো, সে তো ঝুলে থেকেও ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারছে, সে তো ঝুলে থেকেও চায়নার সঙ্গে সম্পর্ক, সেটা দেশের স্বার্থে সম্পর্ক করছে। এটা না খেয়েই যদি আমরা বলি খাবারটা খারাপ হয়েছে, তো এগুলো তো অবাস্তব। যারা বলছেন তারা হয়তো একটা বাস্তব ভিত্তিকে তারা হয়তো সমাজ মাধ্যমে ব্যবহার করে কিছু আর্ন করছে। চরম বাস্তবতায় এটাই সত্যি। আজ হয়তো, কাল হয়তো, পরশু হয়তো তারেক রহমান সাহেব ইন্ডিয়া সফর করবেন, পরবর্তী হয়তো দেখবো চীনে সফর করছেন। ইতিমধ্যে চীনের একটি বিএনপির প্রতিনিধি দল গেছেন। সেটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য সব জায়গায় তারা অবারিত দাঁড়, এতে বাধা কোথায়? এই জিনিসগুলোকে মিশ্রণ করার, দেখার, পরখ করার কতগুলো নীতি আছে, পন্থা আছে, কূটনীতি, পররাষ্ট্র নীতি, তারা কিন্তু এটাও কি বড় বিধার ব্যাপার। কিন্তু প্রবাসী, এটাও কি আপনি অস্বীকার করতে পারেন যে এটাও কি অস্বীকার করা যায় চীনের বা বেজিং এর সঙ্গে যদি ঘনিষ্ঠতা বাড়ে তাহলে ভারতের নয়াদিল্লির অবস্থানগত কিছু পরিবর্তন বা নয়াদিল্লি অস্বস্তি বাড়বে? আবার নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠতাও চীনের সমস্যা তৈরি করতে পারে, চীনের সঙ্গে সমস্যা তৈরি করতে পারে। এই জায়গায় এই দুটি দেশকে, চীন এবং ভারতকে একই সঙ্গে মোকাবিলা করা, দুই দেশকে একই সঙ্গে নিয়ে চলা, দুই নৌকায় পা বলুন বা সাপলুডো খেলার মতন কখনো উঠে যাওয়া, কখনো বেরিয়ে যাওয়া, কখনো পড়ে যাওয়া, কখনো উঠে যাওয়া, এইভাবে দুই দেশের মধ্যে সম্পর্কর একটা জাগলিং এর মতন করে এগিয়ে যাওয়া, এটা ওরা তারেক রহমানের চ্যালেঞ্জ নয়? কূটনৈতিক চ্যালেঞ্জ নয়? মিষ্টির দোকানের ব্যবসায়, শোনো, মিষ্টির দোকানের ব্যবসায় 100 লিটার দুধ নিলে তাকে কিছুটা দুধ কাটিয়ে ছানা তৈরি করে মিষ্টি করতে লাগে, আবার কিছুটা দুধ জাল দিয়ে রাবড়ি করতে লাগে বা রসমালাই করতে লাগে। তা সরকার পরিচালনা করার কাজটাও কিন্তু ঠিক তেমনি। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, স্বার্থের ক্ষেত্রে যে বুননি, যে বাঁধন তৈরি করবে, সেটা যদি চীনের কাছে অস্বস্তির কারণ হয়, সেটা তারেক রহমান তার প্রশাসনিক কৌশল দিয়ে, তার মাথা দিয়ে, তার কূটনৈতিক ভাবনা দিয়ে, তাদের পররাষ্ট্র নীতি দিয়ে তারা মোকাবিলা করবে। আবার ভারতের কাছে যদি চীনের সঙ্গে তাদের বেশি সংলাপ, সম্পর্ক, স্বার্থের সম্পর্ক এগিয়ে যায়, ভারত কতটা ক্ষুণ্ণ হবে, ভারত কতটা বাংলাদেশের সঙ্গে জড়িয়ে থাকবে না দূরত্ব বজায় করবে, সেটা ভারতের নিজস্ব ব্যাপার। সেটা তো সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি। দুধে লেবু দিলে দুধ কিন্তু কাটে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তা লেবু না পড়ার আগেই যদি আমরা দুধে লেবু পড়লে কি হবে তো সবার আমার জানা। সবাই সবাইকে নিজে আগে দেখবে। তারেক রহমান সাহেব কোথাও বলেননি আমরা এটা সমর্থন করতে পারি না, মানে অবশ্যই আমরা সমর্থন করব যে সবার আগে বাংলাদেশ। একটা দেশের রাষ্ট্রপ্রধান সেটা দেশ সম্পর্কে বলেছে সবার আগে বাংলাদেশ। এখন যদি নরেন্দ্র মোদী সাহেব বলেন সবার আগে ইন্ডিয়া, এতে অপরাধ কোথায়? সে তার দেশের রাষ্ট্রপ্রধান, সে দেশের মানুষের স্বার্থ দেখবে। তার যদি মনে হয় যে ইলেকট্রনিক্স আইটেম আমি চায়না থেকে নেব, পেঁয়াজ, চাল, সার, পণ্য, তৈলাক্ত, পেট্রোপোলিয়াম আমরা থেকে নেব, সে তার দেশকে সমৃদ্ধ করার সঙ্গে কার কার সঙ্গে কিভাবে গোল্ডেন হ্যান্ডশেক করবে আর কে কাকে কোথায় রুষ্ট হলো, এগুলো তো চরম বাস্তবতা। যখন হবে তখন দেখা যাবে। আমরা কি 12 মাস ছাতা নিয়ে ঘুরে বেড়াই? রোদ, চড়া রোদে হলে ছাতা নিই, চরম বৃষ্টি হলে ছাতা নিই। বাস্তবতার সঙ্গে মিলিয়ে চলতে হবে। একদমই পরমাশিস, যেটা বাস্তব, যেটা দেশের স্বার্থে প্রয়োজন সেটাই উনি করছেন, সেটাই উনি করবেন, এই আশা আমরা অবশ্যই সবাই রাখতে পারি। যখন উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এই পরিকল্পনাকে ওনাকে সম্মান দেওয়াই বোধহয় আমাদের প্রতিটি গণমাধ্যম কর্মীর একমাত্র লক্ষ্য হওয়া উচিত। বাংলাদেশের বা ভারত বাংলাদেশ দুদেশের মানুষের সম্পর্কের বা স্বার্থের কথা। কিন্তু এই প্রসঙ্গে তো একটা কথা আরেকটা বলতেই হয় যে তারেক রহমানের অন্যতম বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগ। দলটা এই মুহূর্তে প্রান্তিক, দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এই মুহূর্তে জারি রয়েছে। এর ফলে বিএনপি রাজনৈতিকভাবে আধিপত্য প্রতিষ্ঠা একটা বিপুল সুযোগ পেয়েছে আন্তর্জাতিক
স্তরেও নিজের মতন করে করছে। কিন্তু প্রথমে ভারতের দৃষ্টিভঙ্গি, কেন ভারত বা নয়াদিল্লি এতদিন কিন্তু মনে করেছিল আওয়ামী লীগকে সামনে রেখেই দুদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া উচিত বা একমাত্র পথ। আস্তে আস্তে এই পথের থেকে সরেছে, অন্য পথে যাওয়ার চেষ্টা করেছে বা বুঝিয়েছে কোনো দল বা ব্যক্তি বিশেষ নয়, বাংলাদেশের স্বার্থে যেটা প্রয়োজন সেটাই তারা করবে, সেই দিকেই এগোচ্ছে। আবার বাংলাদেশের অভ্যন্তরে আরেকটি বড় শক্তি জামাতের অবস্থা। জামাত হয়তো দেশের মানুষের ম্যান্ডেট পেয়েছেন, কিছু সমর্থন পেয়েছেন, কিন্তু এটাও সত্যি, এটাও চরম সত্যি, জামাতের বিভিন্ন কার্যকলাপ ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে বারবার প্রতিবন্ধকতা তৈরি করেছে। বাংলাদেশের মাটিতে মৌলবাদ তৈরি বারবার ভারতের উপর আঘাত এনেছে, সীমান্ত অসুরক্ষিত হয়েছে, জঙ্গি কার্যকলাপ বেড়েছে, অনুপ্রবেশ বেড়েছে। এই চ্যালেঞ্জগুলো কি আওয়ামী লীগ কতটা মোকাবিলা করতে পেরেছিল সন্দেহ আছে, বা করতে চায়নি সেটাও জানা যায়নি। কিন্তু নতুন সরকারকে নতুন ভাবে এগিয়ে নিয়ে যেতে গেলে এই জঙ্গি কার্যকলাপের মোকাবিলা, জামাতকে চুপ করিয়ে রাখা, জামাতকে নিজেদের সীমাবদ্ধতা বোঝানো, সীমান্ত সুরক্ষা, এইগুলো তারেক রহমানের কাছে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা উনি কিভাবে মোকাবিলা করবেন বা করছেন বলে আপনার মনে হয়? দেখো, চ্যালেঞ্জটা মোকাবিলার জায়গা হচ্ছে, সবচেয়ে বড় জায়গা বা প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অনুযায়ী তাদের সংসদ ভবন। জামাত শিবির থেকে যারা সাংসদ হয়েছেন, বিএনপির থেকে যারা সংসদ হয়েছেন, তুমি যদি বলো কারা সংখ্যালঘু আর কারা সংখ্যাগুরু, কারা ম্যান্ডেট বেশি পেয়েছে। আমাদের দেশেও কি হয়, আমাদের দেশে যারা সংসদে বেশি সংখ্যায় আসন থাকে, ভোটাভুটির মাধ্যমে, সংলাপে, সংসদের বিভিন্ন আলাপ আলোচনায়, তারপরে ভোটাভুটির মাধ্যম দিয়ে সিদ্ধান্ত হয়। তাদের তো ভোটাভুটির মাধ্যমে তারা একটা এক পক্ষ বা সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে যে কোনো জিনিস সেটা এক্সিকিউশন হবে, সেদের সরকার কিভাবে সেই কাজটা করবে। তো চ্যালেঞ্জে দেখো, যে কোনো বিষয় তো চ্যালেঞ্জে। 17 বছর পরে এসে উনি নির্বাচনে দাঁড়িয়েছে। আসার কতদিন পরে নির্বাচন হয়েছে, 25শে ডিসেম্বর এসছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। এটাও তোমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। এখন তো অনেক বড়, একটা গাছে অনেক সার পড়েছে, অনেক মানুষ তার পাশে রয়েছে, তাকে ম্যান্ডেট দিয়েছে, তাদেরকে মানুষ সমর্থন দিয়েছে। তো চ্যালেঞ্জ যতই আসুক, মানুষের পাশে থাকার বার্তাটা তার কাছে একটা অক্সিজেন। আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আর শোনো, বাধ্যবাধকতার পরিবেশের মধ্য দিয়ে মানুষকে তুমি যে সবসময় একটা সুগম পথ পাবে, সবকিছু মসৃণ হবে, এটা তো কোনো ভাববার কোনো কারণ নেই। উনি যে নির্বাচনে জয়লাভ করলো, এটা কি অনেকটাই কি মসৃণ পথ ছিল? তা তো নয়। তো সেই জায়গা থেকে ওনার যে উত্থান, ওনার যে পিছিয়ে পড়া, ওনার যে এগিয়ে আসা, ওনার যে কার্যকারিতা এবং চরম বাস্তবতায় উনি সরকারের প্রধান হয়ে যতটুকু এখনো পর্যন্ত সরকারটাকে পরিচালনার ক্ষেত্রে নিয়েছে, আমার তো মনে হচ্ছে পজিটিভ থিঙ্কিং দিক থেকেই কিন্তু গাড়িটা খুব স্লথ গতিতে খুব সুষ্ঠুভাবেই এগোচ্ছে। তার মধ্য থেকেও ভুল ভ্রান্তি, সমালোচনা, আলোচনা এটা থাকবে। এবং আমি আগেও বলেছি যে বাংলাদেশের রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি, গোটা বিশ্বের রাজনীতি, যারা রাজনীতিক আছেন, যারা সরকার পরিচালনা করেন, তাদের কাছে একটা ওয়ার্ন হয়ে থাকবে 2024-এর 5ই আগস্টের স্মৃতি, সেই ছবি, সেই ইতিহাস, যে আমি কি করব, কি করতে যাচ্ছি, মানুষ সেটা মানবে কিনা, মানুষের অধিকার কোথাও লঙ্ঘিত হচ্ছে কিনা। একটা জিনিস তো মানতে হবে, একজন বাবা যদি 4 ছেলে থাকে, সবাই কিন্তু তার ছেলে, তার সন্তান, একজন শিক্ষিত, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন রিক্সা চালক, কিন্তু সে কিন্তু 4 সন্তানেরই পিতা। বাংলাদেশে বর্তমানে যারা আওয়ামী লীগ রয়েছেন, সে মাঠ পর্যায়ের হোক বা উচ্চ পর্যায়ে যারা এখনো রয়েছেন, তারা তো আপনারা বাংলাদেশেরই নাগরিক, কিন্তু সবার প্রধানমন্ত্রী। উনি গণতন্ত্রের রক্ষার ক্ষেত্রে, তার রাষ্ট্রনীতিতে, তার প্রশাসনিক ভঙ্গিমায় সে যদি বিরোধীকে না মেরে তাকে রক্ষা করে রাখে, যে আমি কিছুই করব না, তুমি তোমার মতন থাকো, আমি তো তোমার প্রধানমন্ত্রী, সে তো দেশের নাগরিক। তার অধিকার যদি কোথাও লঙ্ঘিত হয়, তখন সে চিৎকার করে। সে তো দেশের আইনানুগ ব্যবস্থার মধ্য দিয়ে করছে, নিজের গায়ের জোরে তো চাপিয়ে আমি সরকারে এসেছি, এই প্রধানমন্ত্রী এসেছি, আমি করে ফেললাম, তত না। আইন কি বলছে, দেশের সংবিধান কি বলছে, সেই মোতাবেক হতে যাচ্ছে। এই বিষয়টা তো অত্যন্ত আমি বলবো সদর্থক ভূমিকা একটা সরকারের, প্রশাসনের এইভাবে পথ চলা, এইভাবে তার কার্যক্রমকে তিনি এগিয়ে নিয়ে যাওয়া। আলোচনা সমালোচনা অবশ্যই জারি থাকবে। আবারও বলছি, আমরা আলোচনা সমালোচনা আমরা কারো পক্ষ নেব না। আমরা বর্তমান বাস্তবতা যেটা দেখব, মানুষ যেটা চাইছে, কোনো যদি বিরোধ তৈরি হয়, সেই বিরোধ কেন হচ্ছে, সেই বিরোধের মধ্যে যদি কোনো সত্যতা লুকিয়ে থাকে, ভালো যদি লুকিয়ে থাকে, যৌক্তিকতা যদি থাকে, আমরা আবারও কথা বলবো। কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবো, দুদেশের সম্পর্কের জারি
থাকার জন্য কথা বলবো, অধিকারের পক্ষে কথা বলবো, ন্যায়ের পক্ষে কথা বলবো। হয়তো আমরা যেটা ন্যায় বলছি অন্যের কাছে সেটা ভুল হতে পারে, খারাপ লাগতে পারে, আমাদের কিছু করার নেই। আমাদের সমালোচনা করুন, আমাদের গাইড করুন, আমাদের পেজে এসে মন্তব্য করুন, আমরা শুনবো, জানবো। আমরা যে সবটা জানি শেষ কথা নয়, কিন্তু যতটুকু বলবো বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা মানুষ সমালোচনা করবে, আমরা অন্যদের সমালোচনা দেখে আমরা সমালোচনা জারি রাখবো। কিন্তু সবসময় মনে রাখতে হবে ভারত বাংলাদেশের সম্পর্ক, এই যে চরম বাস্তবতায় সরকারের এগিয়ে যাওয়া, সেটা কিন্তু বাংলাদেশের মানুষের ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে এগিয়ে যাওয়া। এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। অযথা অকারণে কল্পনা করে সমালোচনা করা, পিছিয়ে দেওয়া, টেনে ধরা পিছন থেকে, এগুলো আমার মনে হয় যারা আমরা সমাজ মাধ্যমে কাজ করি, গণমাধ্যমে কাজ করি, আমাদের একটু সতর্ক হয়ে একটু পজিটিভ থিঙ্কিং এ, একটু স্বপ্ন দেখবো, বাস্তবতায় স্বপ্ন দেখবো। অকারণে স্বপ্ন দেখে কিন্তু লাভ হয় না। একদমই পরমাশিস, আমরা যেটা করি, যেটা বর্তমান বাংলাদেশের মানুষ বলছেন সেই কথাটাকেই তুলে ধরার চেষ্টা করি। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় এসছেন, মাস দুয়েক হলো, সরকার চলছে, অনেক পথ চলা বাকি। এই প্রেক্ষাপটে আগামী দিন বাংলাদেশ কোন পথে থাকবে, কিভাবে একাধিক চ্যালেঞ্জ তিনি মোকাবিলা করবেন আমরা নজরে রাখবো। আর নজরে রাখবো এই ঝুঁকি, এইভাবে এক অন্য দেশকে পাশে নিয়ে কূটনৈতিকভাবে কোন পথে এগোচ্ছেন সেইটাতেও। কিন্তু আবারও বলছি, আমাদের একমাত্র প্রথম এবং প্রধান লক্ষ্য দুদেশের মানুষের ভালো থাকার কথা বলা, ভালো থাকার জন্য লড়াই করা, ভালো থাকার আওয়াজ তোলা। আজ এ পর্যন্তই আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গের এই পর্বে। কেমন লাগলো আপনাদের মতামত লিখে পাঠান কমেন্ট বক্সে। নমস্কার। নমস্কার।